স্ট্যাম্প দিয়ে মারতে মারতে অর্ধেক মারার পরে 2টা স্ট্যাম্প ভেঙে গেছে। স্ট্যাম্প ভেঙে যাওয়ার কারণে বলছে এর দিয়ে স্ট্যাম্প দিয়ে কিচ্ছু হবে না, এই রড দে। পরে ওই 5 টাইপের রড দিয়ে আবার শুরু করলো। মাইর খাওয়ার কারণে আসলে আর ক্যাম্পাসে আসা হতো না, কারণ বিশ্ববিদ্যালয়ের টিচার হওয়া থেকে ছেড়ে দিয়েছিলাম, হয়তো বা বিসিএস হবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির অপসংস্কৃতির অসংখ্য উদাহরণ রয়েছে। গত পর্বে আমরা আলমগীরের কথা শুনেছি, যিনি ছাত্র দলের হয়ে রাজনীতি করেন, কিন্তু রাজনীতির সঙ্গে যার কোনো সম্পৃক্ততাই ছিল না এমন একজন সাবেক ছাত্রের কথা শুনে আমরা রীতিমতো তাজ্জব বনে যাই। কিছু হিংস্র মানুষের রক্তচক্ষুর শিকার সেলিম বাহাদুরের শিক্ষা জীবনের সংগ্রামের গল্প শুনুন বাইনোকুলার স্টুডিওর আজকের পর্বে। আসলে আমি অনেক চট্টগ্রামের এক অজপাড়া গায়ে পড়াশোনা হয়েছি, যেখানে আমাদের বড় হওয়ার সময় প্রাইমারিতে ভর্তির প্রাথমিক যোগ্যতাটা হলো হচ্ছে যে সাঁকো পারাপার করতে, জানে কিনা সেটা। তো আমার জন্য আমাদের পড়াশোনাগুলো একটু লেটে হয়। ক্লাস 7 বছরের বয়সের দিকে ক্লাস 1-এ ভর্তি হওয়া, আবার সেখান থেকে পড়াশোনা 2টা স্কুল, প্রথমে যে স্কুলে ভর্তি হয় সেই স্কুল বন্ধ হয়ে যায়, কাকতালীয় বাবা আরেক স্কুলে ভর্তি হয়। দুর্ভাগ্যবশত প্রতিটা স্কুলেই ছোট স্কুলে থাকতেও ফার্স্ট ছিলাম, আবার বড় স্কুলে গিয়েও যেহেতু ফার্স্ট হয়, ছোট স্কুল আর ফেরত আসা হয় নাই, যদি ওটা বাড়ির কাছে ছিল। ওখান থেকে আবার দাখিল আলিম মাদ্রাসায় পড়ছি। মাদ্রাসায় পড়ে আমার ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো এরকম অনেক বেশি স্বপ্ন ছিল না। আমার স্বপ্ন ছিল সমাজের জন্য কিছু করব, দিন শিখবো, দিন নিয়ে কিছু কাজ করব। ঢাকা ইউনিভার্সিটিতে আমি যখন ভর্তি হতে চাই তখন আমার খুব একটা টাকা ছিল না যে আমি ভর্তি হব। বন্ধুরা বলছে যে এই তুইও ফর্ম তুল। তো বললাম যে আমার তো বাবা টাকা দিতে চাচ্ছে না। বলছে আপাতত তোকে আমি ধার দিই, পরে দিয়ে দিস। আল্লাহ, আচ্ছা ঠিক আছে। 9 সালে কাকতালীয় বাবু পরীক্ষা দিলাম, সেই সুবাদে এখানে ভর্তি হলাম। স্বপ্ন ছিল ইংরেজি অথবা লতে পড়ো, কোনোটাই হয়নি। এই সাবজেক্টগুলো দিচ্ছিল না বিদায়। মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে যে সাবজেক্টগুলো দিচ্ছিল ল, সেই লটা অনেক দ্রুত শেষ হয়ে যায়, ডেভেলপমেন্ট স্টাডিজ শেষ হয়ে যায়। আমার সব সাবজেক্ট পাওয়ার যোগ্যতা ছিল, কন্ডিশনাল মার্কস কোথাও ফেল ছিল না। কাকতালীয়ভাবে সাবজেক্ট চয়েস করার 5 মিনিট আগে ডিসিশন নেই হচ্ছে যে আমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনেই পড়বো। ওইটাতে চয়েস দিলাম, ওনারা দিয়ে দিল। ভর্তি হলাম ফেব্রুয়ারির 3 তারিখ 2010 সাল। হল উঠে এখানে অনেক ধরনের ব্যাড কালচার ছিল। 10 দিনে যতটুকু অবজার্ভ করছি, দেখা গেছে সন্ধ্যার পার হইলে বলতে সিনিয়ররা বলতে এই তোরা সরা উদ্যোগদানে যা, র্যাক দে। ওখানে এরকম র্যাক দিতে গিয়ে অনেকেই উশৃঙ্খল যারা, তারা অনেক সময় নারীদের গায়ে হাত দিত। এরকম হাত দেওয়া ইত্যাদি কাজগুলো আমি পছন্দ করতাম না, পিছনে থাকতাম এবং বাধা দিতাম। এইগুলো কি করিস দোস্ত। পরে এই জিনিসগুলো তাদের নেগেটিভ দাগ কাটে। তারা হয়তো বা আমার এই কথাবার্তাগুলো তাদের ইমিডিয়েট সিনিয়রকে বলে দেয়। 2010 সালেরই 13ই ফেব্রুয়ারি, জাস্ট 10 দিনের মাথায় আমাকে রাত 8টার দিকে হলো, যাদের সাথে ইমিডিয়েট সিনিয়ররা আমার টেবিলের সামনে এসে বসে। টেবিলের সামনে বসে আমাকে অনেকটা তুচ্ছতাচ্ছিল্য করে, অনেকটা হেউ করে। আমি কেন বুঝি না কেন করছি। হয়তো বা এমন হতে পারে শিয়াল তার খাবার পাইছে, খাবার দেখে তাদের একটু নাড়াচাড়া দিতে ইচ্ছে হচ্ছিল, সেটা বুঝলাম অনেক পরে। ওই দিন রাত্রে 11টার দিকে আমার ডাক আসলো, আমাকে ডেকে নিয়ে গেল। এই তুই শিবির করিস? বললাম না ভাই, শিবির করবো কেন? ছেলে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, সেহেতু একটু প্রবলেম হয়। তারা ইমিডিয়েট সিনিয়র হিসেবে ছাত্রলীগ করা শুরু করছে, নিজেদের প্রুফ করার প্রয়োজন ছিল। শিবির খুঁজলে তাদের প্রুফ হয়। তারপর কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আমার বাপকে ফোন দেয়। আমার বাপ রাত 12টার সময় ফোন দেয়। উনি ঘুমন্ত অবস্থা, হাফ ঘুমের মধ্যে ছিল। আমি জানি না, আমার কাছ থেকে নাম্বার নিছে, বাট কি কথা হয়েছে আমি জানি না। কথা শেষ হইতে না হইতেই আমার উপর মানে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। কেউ লাঠি নিয়ে, কেউ হাত দিয়ে, কেউ ঘুষি দিয়ে। পরে কথা হলের মধ্যে অন্যদের সিনিয়রদেরকে বলেছিল, ভাই শিবির একটা পাইছি, আপনারা কি করবেন করেন। মশারের স্ট্যান্ড বা লাঠি যা পাইছে তা দিয়ে আমাকে অগণিতভাবে মারলো। এবং গায়েতে আমার সব হলো যে নাহিদের ওই রুমের ভিতরেই, এটা হলো 103 নম্বর রুম বঙ্গবন্ধু হল। আমার এই হাত, এই পা পুরাটা কালো হয়ে গেছিল, রক্ত জমাট বেঁধে গেছিল, এবং হাত এখানে কেটে গেছিল, পায়ে ওখানে ফেটে গেছিল। সেখানে অনেক কোনার কিসের কোনা যেন লাগছে, এখানে একটা ডিপ হয়ে গেছিল। এই জায়গায় প্রায় 1/2 ইঞ্চির বেশি গর্ত হয়ে গেছিল, সেটার চিহ্ন এখনো আছে। এটা শুকাইতে প্রায় 1.5 মাস সময় লাগছিল। তো সেইভাবে অনেক মারার পরে আরেকজন হঠাৎ করে কে যেন এক ভাই আসলো, মোস্ট প্রবলি শামা নামে কেউ একজন।
উনি এসে বললে এই আর মারিস না, আর মারিস না, বলছে মারলে মরে যাবো তো এভাবে মারলে। আমি এতটুকু শুনতেছিলাম। পরে কথার মাঝখানে আমি অনেকটা আল্লাহ আল্লাহ বলতেছিলাম, মা বাবা না বলে, কান্নার সময়। তো মা বাবা না বলে আল্লাহ বলার কারণে তারা বলছে এই শালা তো আল্লাহ বলতেছে, এ তো নির্গাত শিবির। এভাবে করে আমার উপর প্রচন্ড নির্যাতন চালালো। এরপর আমাকে আবার দুজন মিলে ধরে ধরে বলছে এর ব্যাগ ট্যাগ নিয়ে এসে মূল চত্বরের ওখানে নিয়ে গেল। আমি হাঁটতে পারতেছিলাম না ঠিক মতো। হাঁটতে না পারার কারণে ওখানে আমাকে এই বলছে তুই পালাস না কেন, এইভাবে 2-3 বার বলার পর আমি সম্বিত ফিরে পেয়ে শক্তি সব সঞ্চয় করে এক দৌড় দিলাম। দৌড় দেওয়ার সময়ও আরো কয়েকটা বাড়ি দিছে। কতটুক যাওয়ার পর আমি নিজে যেহেতু আর দৌড়াতে পারতেছিলাম না, পিছনে তাকাই দেখি না আর ফলো করতেছে না। তখন আস্তে করে একটা ওই সময় এখানে মলচত্বরের এখানে অনেক কি ছিল, এরকম ওই জিনিসগুলো বড় বড় ছিল, ওগুলোর কর্নারের মধ্যে আমি বসেছিলাম, বড় গাছের কর্নারে। অনেকক্ষণ বসে থেকে পরে কিছুক্ষণ পরে এক রিক্সাওয়ালা এসে আমাকে তুললো। তোলার পরে আমি বললাম আমাকে হসপিটালে নিয়ে থেকে চলে যাই। এরপর ক্যাম্পাসে আর কোনোদিন আতঙ্ক ছাড়া হাঁটতে পারিনি। মধুর পাশ দিয়ে কখনো হাঁটিনি, মাঝখান দিয়ে আসতাম কোনো মতে। আবার প্রাথমিকভাবে এই ফ্যামিলির এই ঘটনা আমি জানাইতে চাই নাই। আমার বাবা জানার কারণে বাবাকে বলছি, পরে ফোন করে বলছে আমাকে তেমন কিছু করে নাই, একটা চর্থাপ্পর দিয়ে হল থেকে বের করে দিচ্ছে। আমি এখন এক ভাইয়ের বাসায় আছি। চাচ্ছিলাম না, কারণ আমি ফ্যামিলির সাথে ঝগড়া করে ঢাকায় আসছি। যদি এটা জানে আমার পড়াশোনা এখান থেকে চলে যাবে। হ্যাঁ, না পড়াশোনা বন্ধ হবে না, হয়তো আমাকে ফাজিল কামিলে ভর্তি হইতো, অথবা চট্টগ্রাম কলেজে গিয়ে অনার্স মাস্টার্স করা লাগতো বা এরকম। আমার ঠিক 10 দিন পরে আমার আরেক বন্ধুর উপর এমন অত্যাচার হয়েছে। তার সাদা পাঞ্জাবি পরতো, সে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড এবং সে শার্ট পরাই অভ্যস্ত ছিল না, সে পাঞ্জাবি পরতো, সাদা পাঞ্জাবি। সেই সাদা পাঞ্জাবিটা পুরো লাল হয়ে গেছিল। তাকে সে মারতে মারতে স্ট্যাম্প দিয়ে মারতে অর্ধেক মারার পরে 2টা স্ট্যাম্প ভেঙে গেছে। স্ট্যাম্প ভেঙে যাওয়ার কারণে বলছে এর দিয়ে স্ট্যাম্প দিয়ে কিচ্ছু হবে না, এই রড দে। পরে ওই 5 টাইপের রড দিয়ে আবার শুরু করলো। এইভাবে করেই মূলত নির্যাতনগুলো হইতো। তথাকথিত গণতান্ত্রিক সিস্টেমে আসার পর থেকে এটা বেশি হয়ে যায়। 1991 থেকে আমার কাছে যেটা মনে হয় কম বেশি প্রতিপক্ষকে টেক দিয়ে মারা ধরা। আবার আসলে বিচারহীনতার সংস্কৃতিটাই এখানে মুখ্য ভূমিকা পালন করছে। যে কোনো ঘটনা হলে হল কর্তৃপক্ষ কোনো বিচার করে না, ক্যাম্পাস কর্তৃপক্ষ কোনো বিচার করতে না, পক্টোরিয়াল টিমের কোনো ক্ষমতা থাকে না। ক্ষমতা না থাকার কারণে এই ঘটনাগুলো ঘটে। আমি যখন হল থেকে বের হয়ে যাই, আমি 2 মাস ক্লাস করিনি প্রথমে। আর যেদিন আমি মাইর খাই, বেসিক্যালি সেদিন আমার জীবনের প্রথম ক্লাস ছিল। সে প্রথম ক্লাস করলে খুব খুশিতে কিছু বন্ধুদের সাথে পরিচয় হয়। এরপর আমার আসলে ডিপার্টমেন্টে হঠাৎ করে উদাও হয়ে যায়, কারণ মাইর খাওয়ার কারণে আসলে আর ক্যাম্পাসে আসা হতো না। প্রায় 1.5 মাস মতো ক্যাম্পাসে আসি। পরে আবার আস্তে আস্তে নিজেকে স্বাভাবিক করে নিয়ে আসা শুরু করলাম, ক্লাস করা শুরু করলাম। তাও খুব সন্তর্পণে। সেন্ট্রাল লাইব্রেরিতে কখনো ঢুকতাম না, পাবলিক লাইব্রেরিতে পড়তাম। আমার ডিপার্টমেন্টের যে 5 জন টপ সিজিপিএ নেয় প্রথম সেমিস্টারে, আমি একজন হয়ে গেলাম। যার কারণে সবাই খুঁজে এ কে রে, এটা তো চিনি না। যারা চিনে তারা বলতেছে আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ প্রথম দিক থেকে বন্ধুদের সাথে মেশার সুযোগ হয়নি, এজন্য বন্ধুরা তাদের মাঝে বন্ধুত্ব করে নাই, আমি হয়ে যাই আইসোলেটেড। পরে যখন রেজাল্ট হয়, ভালো রেজাল্ট করি, তারপর থেকে কিন্তু আবার আমার সাথে সবার বন্ধুত্ব করে ওঠে। বলে যে তুই কিভাবে পড়ছস, এভাবে ভালো রেজাল্ট করলি। বললাম আমি তো খুব শর্টকাটে লিখতাম, তোরা যেটা 10 পৃষ্ঠা লিখাস আমি সেটা 4 পৃষ্ঠা লিখি, কিন্তু টু দা পয়েন্টে লেখার চেষ্টা করতাম। এভাবে করে আমার ক্যাম্পাস লাইফটা মোটামুটি রেজাল্টটা আগাতে থাকে। কিন্তু ইউনিভার্সিটির কালচারগুলো যখন পরিবর্তন না হয়, 2012 সালের শেষের দিকে আমার মা অসুস্থ হয়। আমার মা অসুস্থ হওয়ার কারণে আমার স্বপ্ন ডাইভার্ট হয়ে যায়। আমি বিশ্ববিদ্যালয়ের টিচার হব বা এরকম স্বপ্ন আমার আর থাকে না। স্বপ্ন ডাইভার্ট হয়ে আমি চাকরিই লাগবে, আমার যে কোনো একটা ছোট্ট চাকরি হলেও। পরে আমার ডিপার্টমেন্টে আমার 7 সেমিস্টার পর্যন্ত আমার মোটামুটি রেজাল্ট ভালো ছিল, টপ 5-এর মধ্যে থাকতাম। এরপরে আমি যেহেতু পলিটিক্যাল কালচার অনেক খারাপ হয়ে গেছে, আরও 2013 সালের দিকে আমার 2 বন্ধু মাইর খাই, আরেক বন্ধু জেলে যায়, মেরে এভাবে জেলে দিয়ে দেয়। এই সব ঘটনাগুলো আমাকে পীড়া দেয় যে আমি তো এখানে আমি নিজেই মাইর খাওয়া, যে হলে যেতে পারে না, তাকে কি আবার বিশ্ববিদ্যালয়ের টিচার বানাবে? কখনো হতে পারে। তো যার কারণে আমি আর ওই জিনিসগুলো ওইদিকে ফোকাস না করে
আমি 35তম বিসিএস নিয়ে শুরু করে দিই। আল্লাহর রহমতে 35তম বিসিএস প্রিলি পাস করি, রিটেন পাস করি, ভালোভাবে ভাইভাও দেই ভালো। কিন্তু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড এবং সাতকানিয়া বাড়ি হওয়ার কারণে আমাকে ফেল করে দেয়। কারণ বিশ্ববিদ্যালয়ের টিচার হওয়া থেকে ছেড়ে দিয়েছিলাম, হয়তো বা বিসিএস হবো। 36তম বিসিএস তো সেম অবস্থা, দুইটাতেই আমাকে ফেল করাই দেয়, কেন জানি না। 37তমতে আর স্বপ্ন নিয়ে ভালো পরীক্ষা দেইনি, রিটেন দিছি, ভাইভাও দিছি। 35, 36, 37 লাগাতার 3টা বিসিএস ভাইভা দিছি, কোটা সিস্টেম ফেল করাই দেওয়া, বিভিন্ন বৈষম্যের শিকার হয়ে 38তম বিসিএস প্রিলিতেও আবার টিকে যায়, কিন্তু রিটেন দেওয়ার আর রুচিতে বাঁধে না, রুচিতে আর চাইনি। এরপরেই আল্লাহর রহমতে এর মাঝখানেই হয়তো পাওয়ার সেক্টরে একটা চাকরি হয়ে যায়, আমি 2টা ব্যাংকে চাকরি করি। আল্লাহর রহমতে আমার প্রেজেন্টেশন স্কিল এক সময় ভালো ছিল, প্রেজেন্টেশন করতাম, ভালো করতাম। সেই সুবাদে অনেক কিছু, একবার স্বপ্ন ছিল আমি সুইডেন চলে যাব 15 সালের দিকে, ওই দিকেও আর যাওয়া হয়নি, এই আর কি। আর তেমন বেশি কিছু নেই। আরেকটা ছোট্ট একটা লাইন বলে শেষ করে দেই। আমাকে হল থেকে বের করে দেওয়ার কারণে, হল লাইফ না থাকার কারণে আমার প্রতি মাসে প্রায় 3000 টাকার মতো অতিরিক্ত টাকা খরচ হতো মেসে থাকার কারণে, যার কারণে আমার ফ্যামিলির লোকজন কোনোদিন মাছ মাংস কিনে খায়নি। মা বাবা মাছ মাংস কেনার সাহস করতে পারেনি, ডাল ভাত কিনে খেত। সেই মাকে যখন ভালো লাইফ লিড করবে, সে সময় তার কিছুদিনের মাথায় 2021 সালের 21 জুলাই কোরবানির ঈদের দিন রাত্রে হার্ট অ্যাটাক করে আমার মা মারা যায়।